ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আছে বিস্তারিত খবরের দিকে। এসআইআর এর তথ্য যাচাইয়ের কাজে নিযুক্ত বিচারকেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, কিন্তু যে পরিমাণ কাজ বাকি তাতে নির্ধারিত দিনে তথ্য যাচাইয়ের নিষ্পত্তি সম্ভব নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 28শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ করতে হলে বিচারকের সংখ্যা বাড়ানো চাই। পরিস্থিতির কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার রাজ্যের এসআইআর নিয়ে জরুরি শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্দেশ দিল সময়ের মধ্যে কাজ শেষ করতে ভিন রাজ্য থেকে বিচারক নেওয়া যাবে। জরুরি ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের এসআইআর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। এদিন মামলাটি প্রথমে ওঠায় তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এখানেই উঠে আসে হাইকোর্ট থেকে পাঠানো রিপোর্টের প্রসঙ্গ। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে, কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ হোক এটাই চাইছে সুপ্রিম কোর্ট। তাই আদালত জানিয়ে দেয় এই কাজে ভিন রাজ্যের থেকেও বিচারক নেওয়া যাবে। প্রধান বিচারপতি জানান, দুই প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজে আনা যাবে। পাশাপাশি তার পরামর্শ 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদের নেওয়া যাবে। কাজে নেওয়া যাবে অবসরপ্রাপ্ত বিচারকদেরও। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কোনো আবেদন এলে তার সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে বিবেচনা করার কথা তিনি জানিয়ে দিয়েছেন ওড়িশা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে, আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে, আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরো জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। যদিও ভিন রাজ্য থেকে আসা বিচারকদের ভাষাগত সমস্যা হতে পারে বলে মনে করছে রাজ্য। আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই সওয়াল করেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য যাচাইয়ের এই বিপুল চাপ সামলাতে গেলে অন্য কোনো উপায় নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অগত্যা অঙ্গ বঙ্গ কলিঙ্গ তত্ত্বকেই ভরসা করতে হচ্ছে শীর্ষ আদালতকে। প্রধান বিচারপতির বেঞ্চ মনে করছে, যেহেতু একসময় ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এই অঞ্চল একসঙ্গে ছিল, তাই ভাষাগত সামঞ্জস্য রয়েছে, আর এটাই এখন বিকল্প সমাধান বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হওয়ার পরে রাজ্যের শাসক দল তৃণমূলও এই নির্দেশকে নিজেদের জয় বলেই দেখছে। আবার বিজেপি মনে করছে তাদের অবস্থানকেও সমর্থন করছে শীর্ষ আদালত। 24শে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আজকের দিন আবার একটি জয়, আইনের জয়, মামাটি মানুষের সরকারের জয়, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এই জয়। নির্বাচন কমিশন যে পুরো এই প্রক্রিয়া অর্থাৎ ভোটের অধিকার দেওয়ার প্রক্রিয়াটাকেই বেআইনিভাবে পরিচালনা করছিল, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাননীয় সর্বোচ্চ আদালত বারে বারে যে সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তাদের ऑर्डर माध्यम। दूसरी राज्यों से जजेस को लाने का मतलब क्या है? पश्चिम बंगाल की प्रशासन के ऊपर सर्वोच्च न्यायालय का कोई विश्वास नहीं है। इट्स अ दुर्भाग्यपूर्ण स्थिति है। अब सुप्रीम कोर्ट का ऐसा निर्देश से यही लोग समझेंगे कि इस राज्य में जो प्रशासन है उसका संपूर्ण रूप से राजनीतिकरण हो चुका है। पश्चिम बंगाल में जो सरकार है ये पश्चिम बंगाल राज्य सरकार नहीं है, ये तृणमूल कांग्रेस सरकार है। तो इसी का कारण ऐसा
सर्वोच्च अदालत से आ रहे हैं। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা কমিশনের, হাতে মাত্র কয়েকটা দিন। এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব কিনা তা নিয়ে শনিবারের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই আগামী 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারকের ছুটিও বাতিল করেছে হাইকোর্ট। একই রকম দ্বিধায় কমিশনও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এসআইআর এর মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর বাবু, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। আপনাকে জিজ্ঞাসা করব যে রাজ্যের এসআইআর নিয়ে নানান সমস্যা এবং সেই জন্যই এসআইআর এর মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটটি ঠিক কি, আমাদের বিস্তারিতভাবে আপনি বুঝিয়ে দেন। দেখুন, গত কয়েকদিন যাবৎ ধরে এই এসআইআর কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমরা সবাই জানি। কিন্তু গত যে তারিখে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, যে জুডিশিয়াল ইন্টারভেনশন, অর্থাৎ ইলেকশন এসআইআর এর পদ্ধতি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ফাইনাল অথরিটি ইজ জুডিশিয়াল ডিপার্টমেন্ট, এবং তার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং পশ্চিমবঙ্গের সমগ্র বিচার ব্যবস্থাকে নিয়ে কমিটি ফরমেশন করে এই এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেইগুলোকে তারা বিচার করবে, এবং তাদের অর্ডারটা হচ্ছে ফাইনাল, অর্থাৎ তাদের অর্ডারটাকে ধরে নিতে হবে যে সুপ্রিম কোর্টের অর্ডার। এখন এই প্রেক্ষিতে যে নির্দেশনামা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছিল, আজকে হঠাৎ করে এই মামলার আবার শুনানির জন্য আসে আর্জেন্ট মানে লিস্টেড মোশন হিসেবে সুপ্রিম কোর্টের আজকে আসে, এবং সেই আশাটা হচ্ছে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নিজস্ব এখতিয়ারে। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি চিঠি লিখে জানান যে টোটাল পশ্চিমবঙ্গে 250 জুডিশিয়াল অফিসারকে এনগেজ করা গেছে, 294টা কেন্দ্র, এবং প্রায় 50 লক্ষ নাম এখনো বাকি আছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। সুতরাং খুব বেশি ভাবে কাজ করলেও সেটা সম্ভব, কতখানি প্র্যাকটিক্যালি সম্ভব সেটা একটু ডিফিকাল্ট পজিশন, এবং সেইটা জানি একটা স্ট্যাটাস রিপোর্ট প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেটা পাঠানো হয়, এবং সেই প্রেক্ষিতে আজকে সেই মামলাটা আবার সুপ্রিম কোর্টে সুমোটো আসে, এবং সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে বেঞ্চ, সেই বেঞ্চ নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গে যেহেতু 250 জুডিশিয়াল অফিসার পাওয়া গেছে, সুতরাং এখান থেকে মানে সিভিল জাজ সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন যাদের 3 বছর অন্তত জজ হিসেবে, বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদেরকেও এনগেজ করতে হবে এখানে এই ব্যাপারে। এবং সেখানে কি সংখ্যা এসে দাঁড়াবে সেটা মানে যতটা পাওয়া যায় সেটার থেকে নেওয়ার পরও যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এই আজকের যে নির্দেশ যে বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, সেখান থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়ে এসে এই এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে যে নিষ্পত্তি, যে সেগুলো সমস্ত সেই জুডিশিয়াল অফিসাররা ডিসাইড করবে, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরের যেটা বললাম বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, তাদের সেখান থেকে বিচারক দিয়ে এসে এইগুলোকে কমপ্লিট করতে হবে। তার কারণ 28 তারিখ একটা টার্গেট ডেট আছে, যেটা 28 তারিখে লিস্ট বেরোবে ইলেকটোরাল রোল, কিন্তু তারপরেও এই বিচারক যারা বিচার করে যে লিস্ট বার করবে সেটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা তত্ত্বাবধানে থাকবেন। যখনই মনে হবে কোনো দরকার, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে যদি জানান, তিনি তখন তার ফার্দার কোনো নির্দেশ যদি মনে করেন সেই নির্দেশ আবার দেবেন। এখন এই ক্ষেত্রে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি এটা বলেন যে বাইরের যদি বিচারকরা তারা একটু আসতে, তাদের হয়তো এটা নিয়ে একটা অসুবিধা হতে পারে, ভাষার একটা প্রবলেম হতে পারে, তো সেখানে সেটাকে নস্যাৎ করে দিয়ে প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধান বিচারপতি এটা বলেন যে একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যা একসঙ্গে ছিল, সুতরাং উড়িষ্যার মানুষ, বাংলার মানুষ, বিহারের মানুষ এবং বিহার থেকে বেরিয়ে যে ঝাড়খণ্ড রয়েছে, সে তারা বাংলার কালচার, বাংলার ভাষা এবং বাংলার টাইটেল সম্বন্ধে তারা তারা জানে, অবহত, সুতরাং তাদেরকে নিয়ে এই জুডিশিয়াল অফিসারদের নিয়েই এটা করতে হবে, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এটা নেতৃত্বে থাকবেন, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসার যারা আছে তার সঙ্গে
সিভিল জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন তারা থাকবে, এবং যেটা পশ্চিমবঙ্গের বাইরে বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তাদের বিচারকদেরও তারা এনগেজ করতে পারে, কারণ সংখ্যাটা অনেক বেশি, সময়টা খুব কম। সুতরাং সেই ব্যবস্থাটা নিতে হবে, কারণ এটাকে যেভাবে করতে, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অলরেডি 9 মার্চ অব্দি সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে দিয়েছে। একদমই চন্দ্রশেখর বাবু, আপনি যেমনটা জানালেন যে কাজটা অনেক বেশি কিন্তু সময়টা অনেক কম, এবং তার জন্যই সুপ্রিম কোর্ট বলেছেন যে সেখানে ভিন রাজ্য থেকে বিচারক সাহায্যের জন্য নিয়ে আসতে যেতে পারে। কিন্তু এই যে কম সময়ের মধ্যে এতটা কাজ, এতে রাজনৈতিক প্রভাব কতটা পড়তে পারে বলে আপনি মনে করেন? রাজনৈতিক প্রভাবের, এখন তো রাজনৈতিক প্রভাবের কোনো ব্যাপার নেই, এখন জুডিশিয়াল ডিপার্টমেন্টের ইন্টারভেনশন, রাজ্য সরকারের যারা তাদের বক্তব্য অর্থাৎ এক্সিকিউটিভরা যেটা বলবেন, এবং ইলেকটোরাল যারা অফিসার রয়েছেন তাদের বক্তব্য শুনানি করবেন। শুনানি করার পরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা ফাইনাল, এবং এইটাকে ধরে নিতে হবে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। একদমই চন্দ্রশেখর বাবু, রাজনীতির কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। একদমই চন্দ্রশেখর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থেকে আমাদের বিস্তারিতভাবে এই সম্পর্কে ব্যাখ্যা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এসআইআর এর যে তথ্য যাচাইয়ের কাজে নিযুক্ত বিচারকেরা ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন, তবে যে পরিমাণ কাজ বাকি রয়েছে তাতে নির্ধারিত দিনের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে, এবং সেই জন্যই শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয়, এবং তারপরেই কিন্তু শীর্ষ আদালত বলেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ভিন রাজ্য থেকে আইনজীবীদের বা বলা যায় বিচারকদের সাহায্য নেওয়া যেতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে আমি জানি যে তুমি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে একেবারে মাঠে ময়দানে নেমে কাজ করেছো, বিগত কয়েক মাস ধরে তুমি এটাও দেখেছো এসআইআর এর কি সমস্যা হচ্ছে, একদম তুমি কিন্তু মানুষের সামনে থেকে দেখেছো যে তাদের কতটা অসুবিধা হচ্ছে, রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলেছে সেটাও তুমি অনেকটা জানবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যখন শুধু রাজ্য বলবো না সারা দেশের মধ্যেই অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, সেখানে একদিকে যেরকম আমাদের কলকাতা হাইকোর্ট তাতে সংযুক্ত হয়েছে, সেখানে কিন্তু শুধু কলকাতা হাইকোর্ট নয়, তার সঙ্গে রয়েছে সুপ্রিম কোর্টও। এই একদম বলা যায় এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি কি মনে করছো? বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? একদম শিল্পা, দেখো 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, আগের থেকে তারিখ ঠিক হয়েছে। এবারে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে 28 তারিখ যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়, এখনো পর্যন্ত প্রায় নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 50 লক্ষ তথ্য যাচাই করা বাকি রয়েছে, মাত্র হাতে কয়েকটা দিন। তাহলে কি এই যে বিপুল পরিমাণে তথ্য যাচাই বাকি রয়েছে সেটা কিভাবে সম্ভব? একদিকে রাজ্য সরকার তারা দাবি করছে যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই এত কম সময়ে সম্ভব নয়। আজকে সুপ্রিম কোর্ট যখন নতুন করে ভিন রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার আনার যে নির্দেশ দিচ্ছে, তখন কিন্তু এই নির্দেশকে, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কার্যত জয় হিসাবে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলছে প্রথম থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দাবি করে আসছিল যে এই কম সময়ের মধ্যে কোনোভাবেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, আরও বেশি সময়ের দরকার ছিল। অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিল, তাই এই যে নির্দেশ, এটাকে তারা জয় হিসাবে এই জন্যই দেখছে যে তাদের যে দাবিটা সুপ্রিম কোর্ট ঘুরপথে হলো সেটা মনে করলো। কারণ এই যে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আপনারা অন্য রাজ্যের যে বিচারকেরা রয়েছে তাদের সাহায্য নিতে পারেন, কিন্তু সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে সুপ্রিম কোর্ট।
একদম, দেখো সুপ্রিম কোর্ট যেটা বলছে যে 28 তারিখের মধ্যে যে চূড়ান্ত প্রার্থী তালিকা, যে ভোটার তালিকা প্রকাশের যে সময়সীমা বাধা ছিল, সেটার মধ্যে কিন্তু এই পর্যন্ত 28 তারিখ পর্যন্ত যে তথ্য বাছাইয়ের কাজ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করা গেছে, সেটা প্রকাশ করা যাবে। কিন্তু তারপর এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে পর্ব চলবে, মনোনয়ন পর্ব জমা দেওয়ার যে শেষ তারিখ, তার আগে পর্যন্ত ধাপে ধাপে করে যে 50 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে, সেটা ক্রমশ যখন ধাপে ধাপে হবে, সেই ধাপে ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার যে পর্বটা চলবে, সেই পর্বের মধ্যে কিন্তু এটা তালিকা যে পর্যায়ক্রমে সেই তালিকা প্রকাশ করতে পারবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটা ভালো একটা খুশি, কারণ তারা এই যে সময়টা পাচ্ছে, এই সময়ের মধ্যেও কিন্তু তারা কিছুটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ তুমি দেখো যে ভিন রাজ্য থেকে যে জুডিশিয়াল অফিসারদেরকে আনার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিচ্ছে, তাদের কিন্তু ভাষাগত যে সমস্যার অভিযোগটা তৃণমূল করছিল, যে ভিন রাজ্য থেকে যদি অফিসার আসে, তাদের যে বাংলা ভাষা বুঝতে অসুবিধা হবে, কারণ বাংলার যে পদবিগুলো রয়েছে, সেই পদবীর কোথাও গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি লেখা হয়, চট্টোপাধ্যায়, যে এই যে পদবী, এই যে পদবিগুলো যে বোঝার ক্ষেত্রে ভিন রাজ্যের যদি অফিসাররা আসেন, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে জানাচ্ছে যে অঙ্গবঙ্গ কলিঙ্গ একটা সময় কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা একটা রাজ্য ছিল। অর্থাৎ এদের যে বাংলার যে সংস্কৃতি বা বাংলার যে কৃষ্টি, সেটা অনেকটা কিন্তু এই তিনটে রাজ্যের মধ্যে কোথাও একটা মেলে, এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের যে বিচারকরা যারা রয়েছেন, তাদের কিন্তু বাংলা ভাষা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। তো এবারে এই যে ভিন রাজ্য থেকে অফিসার আসবে, তারা কি বাংলা ভাষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে যে কর্মী যেহেতু কম রয়েছে, তুমি জানো যে বিজেপি প্রথম থেকে যে অভিযোগটা করছিল যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তারা যে কমিশন কর্মী চাওয়ার সত্ত্বেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই কর্মী দেয়নি, কারণ তারা কোথাও চাইছিল, তৃণমূল সরকার চাইছিল যে কোনোভাবে এই রাজ্যের এসআইয়ের প্রক্রিয়াটা বন্ধ করতে বা কোনোভাবে এসআইয়ের প্রক্রিয়া ডিলে করতে, সেটা তারা চাইছিল, এবং সেজন্যই কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা কর্মী যেমন দেয়নি। সে সঙ্গে শুনানি প্রক্রিয়ার সময় কিন্তু তুমি জানো যে একাধিক জায়গাতে কিন্তু শুনানি যে শিবির ছিল, সেখান থেকে কিন্তু অশান্তির অভিযোগ এসছে, এবং ইতিমধ্যে তৃণমূলের যেটা অভিযোগ যে এসআইয়ের যে আতঙ্ক, সেই আতঙ্কে সাধারণ ভোটাররা যেমন তারা আত্মহত্যা করেছেন, সেই সঙ্গে যারা বিএলও ছিল তারাও আত্মহত্যা করেছেন, তৃণমূলের যে অভিযোগ সেটা তারা বারবার করে থাকেন হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে যে এই গোটা পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দল দায়ী, কারণ তারা কোনোভাবে যে কোনো হেনতন প্রকারে হলেও এই এসআইআর প্রক্রিয়াটা তারা ডিলে করতে চেয়েছিল। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যে লড়াই, সেখানে কিন্তু তারা বারবার দাবি করছে যে 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা দেখে নির্বাচনটা হোক, কারণ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা কোনোভাবে সম্ভব নয়, সময় খুব কম, সেজন্য যে 25-এর যে ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকায় ভোট হোক। কিন্তু বিজেপি বলছে যে নো এসআইআর নো ভোট, তাদেরও অবস্থান পরিষ্কার যে এসআইআর ছাড়া কোনোভাবে তারা ভোট মেনে নেবে না। এবারে যে অঙ্গবঙ্গ কলিঙ্গ বা ভিন রাজ্য থেকে যে অফিসার নিয়ে আসার কথা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, এটাও প্রধান বিরোধী দল বিজেপি তারাও জয় হিসাবে দেখছে। তারা মনে করছে যে তৃণমূল কংগ্রেস যখন তারা কোনোভাবে এসআইআর বানচাল করার চেষ্টা করছে, অন্যদিকে সুপ্রিম কোর্ট আসলে ভিন রাজ্যের অফিসার আনার মধ্যে দিয়ে যে কোনো প্রকারে এসআইআর যে প্রক্রিয়াটা চলছে, 50 লক্ষ যে এখনো তথ্য বাজে বাকি, সম্পূর্ণটা যাতে করা যায়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট চাইছে, সেজন্য ভিন রাজ্য থেকে অফিসার আনা হচ্ছে। এটাও বিজেপি মনে করছে যে তৃণমূলের যে উদ্দেশ্য, সেটা কোথাও সুপ্রিম কোর্টের জন্য বাধা পাবে। অর্থাৎ বিজেপিও মনে করছে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, এটা কার্যত তাদেরও জয়, কারণ এসআইআর শেষ পর্যন্ত হবে, এসআইআর না হলে তারা ভোট করতে দেবেন না। এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা সামনে আনতে পারেন কিনা তারা। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ।